রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের জেলা গাইবান্ধায় আবারও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর যমুনা ও ব্রহ্মপুত্রের পানি 43 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 102 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমার 26 সেন্টিমিটার, সেতু পয়েন্ট ধরলার পানি 79 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি 3 সেন্টিমিটার, মহাদেবপুর পয়েন্টে 2 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, আটগ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল, তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন সকল মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, মানে যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, 3টা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয়, মাঝে মাঝে ওই আবার ভেঙে যায়। এই হালি চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রৌফ, দীপ্ত টিভি, নওগাঁ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মুক্তির আগেই দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সামনে হাজির হলো মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র মাস্তুল। গতকাল সন্ধ্যায় রাজধানীতে এর প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান নির্মাতা, চলচ্চিত্রকর্মী ও সংস্কৃতি অঙ্গনের মানুষ। সিনেমাটি দেখার পর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন অনেকেই। নির্মাতা জানান, নদী ও জাহাজের গল্প মাস্তুল আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান সহ অনেকেই। মাস্তুল 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন লাভ করা ছাড়াও পেয়েছে বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতি। সারা বছর যদি হলে সিনেমা থাকে তাহলে কিন্তু দর্শকদের একটা আসলে অভ্যাস তৈরি হবে। আদারওয়াইজ অনেকের মনেই হবে যে আপনার কোনো ফেস্টিভ্যাল ছাড়া হয়তো সিনেমা দেখার মানে কোনো উপলক্ষ তৈরি হয় না। তো একেবারে খুব সাধারণ দর্শক যারা টিকিট কেটে হলে আসবে, তারা দেখার পর আমরা বুঝতে পারবো যে আসলে ছবিটা তাদের কাছে কেমন লাগবে। তবে আমি মনে করি এটা নিঃসন্দেহে একটি ভালো ছবি। মগবাজারে যাত্রা শুরু করলো ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল।
মঙ্গলবার ঢাকার বড় মগবাজারে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় 2026 শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানী, ইমাদ ইস্পাহানী ও মির্জা আহমেদ ইস্পাহানী। ইস্পাহানী গ্রুপের এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক 2006 অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার প্রদর্শনী স্টলে প্রাথমিক শিক্ষার নানা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কাজের প্রশংসা করেন। গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরাদের হাতে প্রাথমিক শিক্ষা পদক 2026 তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা 12টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পদক বিতরণ করেন। প্রাথমিক শিক্ষায় সাফল্য, উদ্ভাবন ও মননশীলতার বিকাশে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সারা দেশের স্কুল পর্যায়ের 2,18,28,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুজ শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো, পারিবারিক, সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দিই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কেউ আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সুমনা, ঠিক পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের আজকে নির্ধারিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের উত্তরার যে জায়গায় জড়ো হওয়ার কথাটি ছিল সেই জায়গাটিতে কিন্তু তারা জড়ো হয়েছে। এবং আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই উত্তরা বিএনএস যে সেন্টার রয়েছে, ঠিক এই সেন্টারের সামনে যে সড়কটি, এই সড়কটিতেই কিন্তু নির্ধারিত সময়েই যারা শিক্ষার্থীরা রয়েছে, পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এসে জড়ো হয়েছে। এবং ঠিক এই রাস্তাটি কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহের যে সংযোগস্থল, ঠিক গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কটিতে তারা জড়ো হয়েছে। এবং আমরা এখানে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি একটাই দাবি, এবং আগে গতকালকের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবিগুলোর কথা তারা বলছেন যে সেই দাবি, সবগুলো দাবি তাদের মানা হয়নি, যার কারণে কিন্তু তারা আজকে পরীক্ষা শেষে এসেছেন। এবং তাদের কিন্তু আজকে একটাই দাবি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যে পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এই রাস্তায় এসে
জড়ো হয়েছেন এবং ঠিক এই রাস্তায় এসে জড়ো হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা, ময়মনসিংহ, বগুড়ার দিকে যে পরিবহনগুলো যায় সেই পরিবহনগুলোকে কিন্তু তারা আটকে দিয়েছে এবং পরিবহনগুলোকে আটকে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে রাস্তায় সড়কে যে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে 4টি সংযোগস্থল, যে সংযোগস্থল দিয়ে গাড়ি যাতায়াত করে, সম্পূর্ণটাই বন্ধ। আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। সুমনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এরই মধ্যে গভীর সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে হাজার হাজার ট্রলার। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। কাল শুরু হবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। 9 দিনের এই আয়োজনে সারা দেশের মোট 128টি স্থানে হবে বর্ণাঢ্য রথযাত্রা। ঢাকার ধামরায়ে পুরোদমে চলছে রথযাত্রার প্রস্তুতি। প্রায় 400 বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। শুধু রং তুলির আঁচড়ই নয়, তার আগে কাঠের কাজও করা হয়েছে। উৎসব শুরুর আগেই শেষ হবে যাবতীয় কাজ। রথ রং করতেছি, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, লোক আসে দেখতে আসে আমরা কাজ করি, কিভাবে কাজ করি। আমরা কাজ করে মোটামুটি ভালোই লাগে আর কি। এটা ধর্মীয় একটা কাজ। আমরা রথের হয়তো 1 মাস বা 1.5 মাস আগে থেকে কাজ করি। এবারেও আমরা 15 দিন আগে থেকে কাজ করছি। অনেক জায়গায় নষ্ট হয়ে গেছিল, তার জন্য কাঠগুলো চেঞ্জ করা হয়েছে। আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। আমাদের সমস্ত ব্যবস্থাপনাই ইতিমধ্যে সমস্ত হয়েছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে নিঃসন্দেহ নিরাপত্তার মধ্যে দিয়েই অন্যান্যবারের মতোই আমাদের এই রথযাত্রা উৎসব পালন হবে। রথযাত্রা উৎসব শুরুর দিন সকাল থেকে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ওই অত্র এলাকাতে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং ট্রাফিক জ্যামেরও একটা বিষয় থাকে, সেই বিষয়টা যেন কোনো ধরনের ট্রাফিকের সমস্যা না হয়, সেই ক্ষেত্রে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। লাখো ভক্ত পাটের রশি ধরে ধামরাইয়ের কায়েতপাড়ার রথখোলা থেকে রথ টেনে নিয়ে যাবে মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। সেখানে 8 দিন অবস্থানের পর উল্টো টানের মাধ্যমে শেষ হবে রথযাত্রা। তবে রথ মেলা চলবে মাসব্যাপী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে মহানগরীর তালাইমারি মোড়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে পটুয়াখালী শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়া পিরোজপুর ও ভোলা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও তথ্য জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, শিক্ষার্থীদের আন্দোলনের এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তারা কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এখনো অনড় আছেন কিনা এবং মহাসড়ককে এখনো অবরোধ করে রেখেছেন তারা? হ্যাঁ দোলা, এখনও রাজশাহী মহাসড়ক অবরোধ রয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা আজ দুপুর থেকে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে রাখে। আজ দুপুরের দিকে রাজশাহী মহানগরীর তালাইমারিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা তাদের বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের যে দাবি তুলছেন সে দাবি তারা পালন চাচ্ছেন। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তার থেকে আমি জানবো একটু যে আপনারা কি দাবি রাখছেন এখন? মূলত আমরা প্রথমে দাবি রেখেছিলাম
আমাদের পরীক্ষা পিছানোর জন্য। আপনারা জানেন চট্টগ্রাম রোগে প্রায় 19,000 শিক্ষার্থী পরীক্ষাতে বঞ্চিত হয়েছে এবং ঢাকা বোর্ডে অনেক শিক্ষার্থী বন্যা কবলিত কারণে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এই এক হেঁটু পানি, গোটা শরীর ড্রেনের ভেজা পানি, এমনকি আমাদের বোনেরা রজচক্র রাখা অবস্থায় এই বন্যার পানিতে ভিজে এক ভোগান্তির মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে। যদি তাদের কোনো রকম ইনফেকশন বা কোনো ধরনের সমস্যার জটিলতা দেখা দেয়, এই দায় কি আমাদের মিলন স্যার নেবে? আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো, আপনি আপনার এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করান। আমরা আদৌ সেই শিক্ষামন্ত্রী চাই না যে শিক্ষামন্ত্রী আমাদের কখনো বন্ধু হতে পারে না। শুনছিলেন যে আমরা এখানে আরো একজন শিক্ষার্থী রয়েছে, তার থেকে জানবো আসলে তোমরা কি দাবি রাখছো একটু বলবা। আচ্ছা, তখন থেকে তো একটা কথাই বলছেন যে কি দাবি রাখছো, আমাদের দাবি তো আপনারা জানছেনই। তখন থেকে আমরা প্রত্যেকটা প্রেসকে বলে দিচ্ছি যে আমাদের একটাই দাবি এখন মিলনের পদত্যাগ। ঠিক আছে, আমাদের এখন একটাই দাবি, এই দাবি তো আমরা প্রকাশ করি। হ্যাঁ, দর্শক শুনছিলেন এখানে যে সকল আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগই তারা একমাত্র দাবি করছেন। আমরা দেখেছি দুপুরে এই রাজশাহী মহানগরীর এই তালাইমারিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে পুনে 3টার দিকে থেকে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেটি অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দেয় শিক্ষার্থীরা এবং তারা শেষ মুহূর্তে তারা বলছে যে তারা যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা হয় তবে তাদের যে দাবি তা আদায় করে ছাড়বে এবং আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। জুলাই গণঅভ্যুত্থানে 1400 নিহতের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানের রূপ নেয়। 2024 সালের ওই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে অন্তত 1400 নিহত এবং 25,000-এর বেশি আহত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের গণকবর রয়েছে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় তিনি চলমান বিচার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিব যে এই গণহত্যার সাথে যারা রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্র জড়িত থাকুক এবং যারা এই এর মধ্যে তারা যদি মনে করে যে তারা পার পেয়ে গেছে, তারা প্রকাশ আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে নিশ্চিত। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে তা আরও বাড়তে পারে বলে জানান তিনি। জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেগুলি জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান চিফ প্রসিকিউটর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। সকালে নগরীর উত্তরহালী শহরের গলিচিপাপাড়া, বারণী ঘাটা রোড এলাকায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, সরকার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে যেসব ঘরবাড়ি নষ্ট হয়েছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত বা পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেন তিনি। পরে মন্ত্রী মেয়র ডাক্তার সাদাত হোসেন ও সংসদ সদস্য সাইদ আল নোমানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। এখন দুস্থ মানুষ, অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদের হয়তো আমরা আজকে সামান্য কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু এই সহযোগিতা আজকেই শেষ না, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা চেষ্টা করব যাতে খাদ্য বান্ধব বা
চালু করতে পারি সে ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। জনগণের কোনো দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। সে কারণে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে সকালে বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্কুল পর্যায়ে প্রায় 2,18,28,693 জন শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, গল্প বলা ও বিতর্ক প্রতিযোগিতা থেকে বাছাই করা সেরা শিক্ষার্থীদের হাতে বুধবার পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়। লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো খুব গুরুত্বপূর্ণ। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেয়া এবং শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, নৈতিকতা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী। যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। এর আগে অনুষ্ঠান স্থল থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও এইচএসসি পরীক্ষা শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুর 1:30 রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে যাত্রা করেন। এদিকে আন্দোলনস্থলে জল কামান নিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। শিক্ষার্থীরা জানান, তাদের সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সড়কে যান চলাচল শুরু হয়। পরে লং মার্চ করে শিক্ষা ভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী তাদেরকে আলোচনায় ডাকলে এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে, উনি এক্সামটা যাতে একটু স্থগিত রাখে। ঠিক আছে, বলছে যে 2 বছর আগে কোশ্চেন হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক কথা না। 2 বছর আগে কোশ্চেন হয়ে যাওয়া। উনি আমাদেরকে পোল্ট্রি মুরগি বলে সম্বোধন করেছেন। যারা এই যে আন্দোলনে ছিল রাত্রে, তারা তো পড়তেও পারে নাই, তারাও তো এসে এক্সাম দেওয়া লাগছে, তারাও এক্সাম দিছে, এদের তো পড়ারও সময় পায় না।